দর্শক শ্রোতা, বগুড়া মহস্থানগড় নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যেখানে রয়েছি, এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃত্যুরাও জীবিত হয়ে উঠত। এই কিংবদন্তি অনুসারে দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি এখন রয়েছি মহস্থানগড়। আর মহস্থানগড় কীভাবে আসলাম এবং জিয়তকুণ্ড আর আজকে আপনাদের দেখাবো এবং জিয়তকুণ্ডের গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরবো। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি, বগুড়া মহস্থানগড় ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এবং পর্যায়ক্রমে মহস্থানগড়ের কয়েকটি ব্লগ আসবে। আশা করি আপনারা সব ব্লগগুলোই দেখবেন এবং সাপোর্ট করবেন এবং সবসময় আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই। লাইক কমেন্ট বেশি বেশি করবেন। তাহলে দেখুন জিয়তকুণ্ড। দর্শক শ্রোতা, বগুড়া যাওয়ার জন্য আমি মির্জাপুর বাইপাস চলে এসেছি। এখান থেকে ঢাকা থেকে আগত বাসগুলো এখানে থামে। বগুড়া জেলা হতে ঢাকা সড়ক পথে দূরত্ব 192 কিলোমিটার। বর্তমানে সড়ক পথে শাহ আলী পরিবহন, নাবিল পরিবহন, এনা ট্রান্সপোর্ট, আগমনী এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, হক এন্টারপ্রাইজ সহ বেশ কিছু সার্ভিস রয়েছে। হান্নান ট্রাভেলস, আমি যে বাসে যাচ্ছি এটা লোকাল দাসেরই। আর আপনার ঢাকা থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে মানিক এক্সপ্রেস রয়েছে, শাহপথে পরিবহন রয়েছে, এছাড়া এসআই পরিবহনের ভালো মানের বাস রয়েছে। 1000-1200 টাকা এসি নন এসি বাসে আপনারা যেতে পারবেন বগুড়া সরাসরি। আমি মির্জাপুর থেকে রওনা দিয়েছি, যে কারণে লোকাল হলেও বাসটির টান ভালো রয়েছে। ভাড়াও 300 টাকার মধ্যে আমি যেতে পারছি। ওই বাসগুলো যেতে গেলে আমাকে 1000-1200 টাকা করতে হতো। হান্নান ট্রাভেলস আসলে লোকাল হলেও টান অনেক ভালো। এখন যমুনা সেতুর উপরে রয়েছে। দর্শক শ্রোতা, আমি সরাসরি বগুড়া চারপাথা এখানেই নামলাম। আর এখান থেকে বাংলার রাজধানী সেই মহস্থানগড় এক সময় ছিল, আর সেখানেই যাব। আর এখান থেকে শিবগঞ্জ পড়েছে মহস্থানগড়। আর যে কারণে এখান থেকে কিভাবে যাচ্ছি সব কিছু আপনাদের দেখাচ্ছি। বগুড়া চার মাথার সামনে এগুলেই বগুড়ার সেই বিখ্যাত দইগুলো আপনারা পেয়ে যাবেন। লাবানুন চিনি পাতা দই মিষ্টিঘর। ভাই, দই পাতিল সহ বেচেন না কেজি হিসাবে? এটা আমরা বেশি হলো পিস ভাও। হ্যাঁ,
পিস বা কেজি বা কোনো বগুড়াতে দই হয় না। পিস বাও না এরকম এই যে পাতিলগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কত এগুলো? এটা স্পেশাল কোয়ালিটি, এটা হলো 350 টাকা। এই পাশে আবার একটু লাইট কোয়ালিটি হবে, এটা 250 টাকা। 250। আর এটা 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 হলো 160 টাকা। 160 টাকা না? আর এটা 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 350 টাকা। আপনাদের দোকানের নামটা কি? লাবানন চিনি পাতা। ও এমনি কি পার্সেলে বাইরে পাঠান? বাংলাদেশের যে প্রান্তেই হোক আমরা সব জায়গাতেই দই পাঠাই। আপনাদের মোবাইল নাম্বারটা একটু 01784 45 78 75। বগুড়া এসেছি আর বগুড়ার সেই বিখ্যাত দই খাবো না তা তো হয় না। এখানে কাপ হিসাবেও আপনারা খেতে পারবেন 30 টাকা করে। দর্শক শ্রোতা এখন বগুড়া চার মাথার এই এখানে বগুড়ার বিখ্যাত দই খাচ্ছি। এর মতো স্বাদ আসলে অন্য কোনো জায়গায় দইয়ের এরকম স্বাদ পাওয়া যায় না। মহস্তনগর চার মাথা আসার পরই এখানে 15 মিনিট পর গাড়ি ছাড়ে। 20 টাকা ভাড়া, 20 টাকা না? ব্যস্তময় বগুড়া চার মাথা, বগুড়া 0 পয়েন্ট হিসেবে সুপরিচিত ফ্লাইওভার। আর এই গাড়িগুলাই বগুড়া জয়পুর মেন, এই গাড়িগুলো করেই আমরা যাব মহস্তনগড়। 15 মিনিট পর এই গাড়িগুলো জয়পুর হাটের উদ্দেশ্যে যায়। আর এগুলো জয়পুর হাটের আগেই মহস্তনগড়, যেখানে এই বাসে মাত্র 20 টাকা ভাড়ায় যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি মহস্তনগড় সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি। আশা করি যারা আসবেন তারা সহজেই যেন যেতে পারেন। যাত্রী হোক বা না হোক 15 মিনিট পরই এই গাড়িগুলো ছেড়ে যায়। দর্শক শ্রোতা, আমি মহস্তনগড় বিশ্ব রোড এখানে আমাকে নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, আবার ভ্যান করেও যাওয়া যায়। বাজারের মহস্তনগড় বাজার যে বিশ্ব রোড, সেই রুটের একটু সামনে এগিয়ে আসার পর ভিতরে এই রাস্তা দিয়ে ঢুকবেন। দর্শক শ্রোতা, প্রচুর মহি আর সবাই মিলে এগুলো বাস করতেছে, দেশের বিভিন্ন প্রান্তে এগুলো যাবে। মহস্তনগড় বিলবোর্ড রয়েছে, এই রাস্তা ধরেই ঢুকছি। প্রাচীর দেখতে পাচ্ছেন, সেই পুরনো যে প্রাচীরগুলো এভাবে করেই একদম সুবিশাল এরিয়া জুড়ে দর্শক শ্রোতা, সুবিশাল বটগাছ জটলা দেখতে পাচ্ছেন। আর এখনই একদম সীমানায় চলে এসেছি সেই পরশুরামের কূপ। সেই কূপটি, যে কূপের পানি পান করলে পরশুরামের সৈন্যরা যারা মারা যেত, অসুস্থ হতো, তারা দ্রুত সুস্থ হয়ে আবারও যুদ্ধে অংশগ্রহণ করত। সেই পরশুরামের কূপটি কাছে আমি চলে এসেছি। জিয়তকুণ্ড নামে পরিচিত এই
কূপটির উপরিভাগের ব্যাস 3.86 মিটার এবং নিচের দিকে এখানে জিয়ত কূপ কুণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। আমরা সেই কূপটি জিয়ত কুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারা এই কূপটি খনন করা হয়েছিল। সেই অনুসারে এই কূপটি খনন করা হয় 1819 শতকের মাঝামাঝি সময়ে পরশুরাম প্রাসাদের নির্মাণের সময়। আবার কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলকি মহিসাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি সিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানি অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিয়তকুণ্ড বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অমর কূপ নামে স্থানীয়ভাবে পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস 3.86 মিটার ও নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গেছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথরখণ্ড কূপের ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো হয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশ পর্যন্ত 2 সারিতে আরও বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করে দেয়া রয়েছে। শ্রোতা, আপনারা জিয়তকুণ্ড রাজা পরশুরামের যে কূপটির ইতিহাস তথ্য জানতে পারলেন। আসলে এই কূপটিকে অনেক রহস্য রয়েছে। সেই রাজা পরশুরাম তার সৈন্যরা যুদ্ধে যখন মৃত্যুবরণ করতো, আহত হতো, তখন তাদের এই যে জিয়তকুণ্ড, এই কুণ্ডে পানি পান করানো হতো, তারা সুস্থ হয়ে যেত। আসলে এই কূপটি নিয়ে, মহস্থানগড়ে এই কূপটি নিয়ে রয়েছে অনেক রহস্য। আর এই কূপটি দেখার জন্য রাজা পরশুরামের এই স্মৃতিবিজড়িত এই কূপটি দেখার জন্য অনেক দর্শনার্থী প্রতিদিন এখানে ছুটে আসে।